আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান নূর। একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হওয়া সকল বিজ্ঞান বিভাগের ছাত্রদেরকে জীববিদ্যা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান নূর, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। তোমরা যারা কলেজের যে ওরিয়েন্টেশন হয়েছিল, লাইভ ব্রডকাস্ট হয়েছিল, সেটা যদি দেখে থাকো তোমরা আমাকে চিনে থাকবে। সেদিন আমি পরিচয় দিয়েছিলাম, আমি ইশরাত জাহান নূর, প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক। তো এখন আমাকে যারা শুনতে পাচ্ছ, আমাকে দেখা যাচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে দিতে হবে। তাহলে আজকে তোমাদের জীববিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ফুলের শুভেচ্ছা সবকিছু জানিয়ে আমি আমার ক্লাস শুরু করব। ইন্ট্রোডাকশন টু জুলজি আজকের ক্লাস। জাস্ট একটু কি বলবো, একটু নিয়ে জাস্ট ছোটখাটো একটু আলোচনা করি। আজকে আমরা ক্লাস শেষ করবো, প্রাণীবিদ্যা সম্পর্কে আলোচনা করব এবং প্রথম চ্যাপ্টারটা নিয়ে একটু ডিসকাস করব। শোনা যাচ্ছে আদনান সাবরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ রিফাত শোনা যাচ্ছে। রাফি, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তাহলে তোমরা যেহেতু আমাকে শুনতে পাচ্ছ, তাহলে আমরা আলোচনায় চলে যাই। তোমাদের প্রথমে হচ্ছে বই সম্পর্কে জানতে হবে, তাই না? তোমাদের বই যেটা আমি বলি, বই হচ্ছে মেইনলি জীববিদ্যা দ্বিতীয় পত্রে গাজী আজমল স্যারের বইটা। এটাই হচ্ছে মেইন বই যেটা তোমরা ফলো করবা। আমিও সবসময় এটাই ফলো করি, কারণ আজমল স্যারের বইতে খুব সুন্দর করে আসলে যেখানে যতটুকু দরকার সেভাবে ভাগ করে বর্ণনা করা আছে। এছাড়াও তোমরা যদি অন্য কোনো রাইটারের বই ফলো করতে চাও, তাহলে আরো অনেক বই আছে, সেগুলো আমি পরে জানিয়ে দেবো। আপাতত কিন্তু আমি গাজী আজমল স্যারের বইটাই তোমাদেরকে দেখাবো। এটার পেজগুলি আমি পিডিএফ ফর্মে দেখে, যেহেতু অনলাইন ক্লাস, এখন তো সরাসরি আমি তোমাদেরকে পড়াতে পারছি না, তো এভাবেই দেখাবো। এই জন্য আমি গাজী আজমল স্যারের বইটার কথাই বললাম। তো প্রথম আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। হ্যাঁ, এই প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটার শুরু করার আগে আমি আরেকটু তোমাদেরকে আসলে বলতে চাই। যেমন ধরো যে আরেকটা জিনিস বলতে চাই, একটু ওয়েট, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা দেখবা তোমাদের বইয়ের প্রথম দিকে গাজী আজমল স্যারের বইটা তোমরা কিনেছো নাকি জানি না। এই গাজী আজমল স্যারের বইতে দেখবা প্রথম দিকে এরকম জীববিজ্ঞানের কয়েকজন স্মরণীয় পথিকৃৎ, মানে সকল অনেক কমেন্ট চলে আসছে। এটা এই প্রথম অংশটা তোমরা একটু একটু পড়বা। এটা কেন? কারণ এখানে দেখো খুব সুন্দর করে সকল বিজ্ঞানী যারাই তোমার বায়োলজির ক্ষেত্রে, এখন যেই যুগটা চলতেছে এটা তো দ্য এরা অফ বায়োলজি, তাই না? মডার্ন সায়েন্স, এগুলো বায়োলজির উপর ডিপেন্ড করে অনেক কিছু হচ্ছে। আর এই যে বহির্বিশ্বের যে এই যে এখন এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনটাও কিন্তু আসলে কি বলবো, বায়োলজিরই একটা অংশ। এই যে ব্যাকটেরিয়া, কি বলি, ভাইরাসের কারণে, করোনা ভাইরাসের জন্য যে এখন তোমাদের কষ্ট করে বাসায় বসে এই ভিডিও দেখে ক্লাস করা লাগছে, এটাও কিন্তু একটা বায়োলজির কারণে। সো এখানে দেখো যে বায়োলজির জনককে, বায়োলজি না প্রাণীবিদ্যার জনককে প্রথমে দিয়ে দেওয়া আছে অ্যারিস্টটল জনক। এটা কেন একটু আমি পরে বলবো। এছাড়া যে মার্সেলো ম্যালপিজি, তারপর অ্যান্টনি ভ্যান লিউয়েনহুকের কথা বলা হয়েছে, যিনি তোমার অণুবীক্ষণ যন্ত্রের উন্নতি করেছে এবং উনি অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। রবার্ট হুক, যিনি কি করছে, সেলের যে আণুবীক্ষণিক গঠনটা বের করছে। উইলিয়াম হার্ভে কি করছে, রক্ত সঞ্চালনের টাকে ডিসকভার করছে। ক্যারোলাস লিনিয়াস, এই যে শ্রেণীবিন্যাস পদ্ধতি, আমরা যে প্রথম চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটা সম্পর্কে উনি মানে শ্রেণীবিন্যাসটা করেছে। ল্যামার্কের একটা আমরা বায়োলজি শব্দের প্রচলন করেছিল এবং শ্রেণীবিন্যাসে উনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, কারণ ল্যামার্কিজম বলে কিন্তু একটা টার্মই আছে। সো এরকম অনেকগুলি জিনিস আছে যেগুলো তোমরা একটু এখান থেকে দেখে নিবা। এটা আমি আর এরকম করে, তারপরে এই যে মেন্ডেল যেমন জিন তত্ত্বের জনক, এগুলা ছোটখাটো তথ্য তোমরা সবাই জানো। আর এই যে প্রত্যেকটা পেজে বেশ কয়েকটা 6 থেকে 7টা পেজে খুব সুন্দর করে সায়েন্টিস্টদের বর্ণনা দেওয়া আছে। এটা একটু কষ্ট করে যখন অবসর সময় পাবা পড়ে ফেলবা, তাহলে আমরা নতুন প্রথম চ্যাপ্টারটা আমরা তাহলে ধরি।
প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটাতে কি বলা হয়েছে, প্রাণীর বিভিন্নতা বলতে কি বোঝায়, আর প্রাণীর বিভিন্নতা মানে কি। কারণ আমরা এই যে আমি মানুষ, হ্যাঁ, এখন এখান দিয়ে একটা তেলাপোকা হেঁটে যেতে পারে, তো ও আর আমি দুজন ভিন্ন প্রাণী। এই যে পুরো পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী আছে, বিভিন্ন ধরনের প্রাণীর যে একটা বৈচিত্র্য, সেটাই প্রাণী বৈচিত্র্য এবং বিভিন্নতা, তাই না? এখন এটা কেটে দিই। তো এই যে দেখো, প্রথমেই কিন্তু বলে দেওয়া আছে যে আমাদের এই যে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড, এর মধ্যে কিন্তু প্রায় 2,70,000 ভাস্কুলার প্লান্ট আছে এবং 15 লক্ষেরও বেশি প্রাণীর প্রজাতি আছে। প্রজাতি মানে স্পিসিস আছে। তো এই যে এক একটা প্রাণী এক এক রকম, এই যে প্রাণীদের মধ্যে যে একটা রকম ফের এবং যে একটা ভ্যারাইটি, এটাই হচ্ছে বিভিন্নতা। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে আমাদের শিখন ফলগুলি কি সেগুলো আমরা একটু দেখে নিই। প্রাণী জগতের বিভিন্নতা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্নতা কি, এই যে আর একটু যদি আলোচনায় যাই, আরো ব্রড আলোচনায় যাই, তাহলে তোমরা বিভিন্নতা সম্পর্কে কি করতে পারবা, ব্যাখ্যা করতে পারবা। প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার ভিত্তি ও নীতি ব্যাখ্যা করতে পারবে। আমরা আস্তে আস্তে যখন চ্যাপ্টার আগাবো তখন তোমরা এগুলো আরো ভালো বুঝতে পারবে। বিভিন্ন ধরনের প্রাণীকে শ্রেণীতে বিন্যস্ত করার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে। নন কর্ডাটা প্রাণীর পর্ব অর্থাৎ ফাইলাম, যে আমরা যে একদম একানোডার মাথা পর্যন্ত যে প্রাণী তাদেরকে বিন্যস্ত করা শিখবো, এবং কর্ডাটা শ্রেণীকে ক্লাস পর্যন্ত বিন্যস্ত করতে পারবো। কারণ কর্ডাটা আমরা জানি মেরুদণ্ডী প্রাণীদেরকে কর্ডাটা বলে। তাদের মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট ক্লাস আছে, যে ক্লাসগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এবং ব্যবহারিক শনাক্ত, এখান থেকে কিন্তু তোমাদের একদম ফাইনালে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাতে মিউজিয়াম থাকবে, সেখানে কিন্তু প্রাণী শনাক্ত করতে হবে, শনাক্ত করে আইডেন্টিফাইং ক্যারেক্টার লিখতে হবে। তো এই হচ্ছে বিষয়বস্তু, শিখন ফল এবং বিষয়বস্তু কি সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। আমরা চলে যাই মূল আলোচনায়। আমরা প্রথমে এনিম্যাল ডাইভার্সিটি পড়বো। আচ্ছা, এর আগে আমি তো একদম সরাসরি চ্যাপ্টারে চলে গেলাম। চ্যাপ্টারে চলে যাওয়া ছাড়াও তোমরা নিশ্চয়ই জানো যে আমরা জীববিদ্যার দ্বিতীয় পত্র, এটার নাম জীববিদ্যার দ্বিতীয় পত্র, তাই না? কিন্তু জীববিদ্যার দ্বিতীয় পত্রের কি নাম হচ্ছে কি, প্রাণীবিদ্যা বা জুলজি। এই জুলজি শব্দটা কোত্থেকে আসছে? জুলজি শব্দটা আসছে হচ্ছে একটা গ্রিক শব্দ, জু অর্থ এনিমালস, আর লজস অর্থ হচ্ছে গিয়ে স্টাডি। তো জুলজি ইজ দ্য সায়েন্স উইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ এনিমালস। আমরা শুধু এনিমালস নিয়ে পড়বো। আসিফ খান ম্যাডাম, আমি এটা কি লিখছে? আচ্ছা, কারো কোনো কোয়ারিজ থাকলে বা থাকলে কমেন্ট করবো, আজাইরা কমেন্ট করো না, ডিস্টার্ব হয়। তো এখন আমরা চলে যাব, আমি তো বলে দিলাম জুলজি বলতে কি বোঝায়। এখন চলো আমরা মেইন আলোচনায় চলে যাই। প্রাণীর বিভিন্নতা, প্রাণী বৈচিত্র্য। পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণী মানে কি, মানে উভচর, জলে চরে, স্থলে চরে, এরকম। তো প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুস্থানগত বিভিন্নতা দেখা যায়, সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। প্রথমে আমরা ডাইভার্সিটির ব্যাপারে আলোচনা করবো। ডাইভার্সিটির ব্যাপারে আলোচনা করতে গেলে আমাদের তিনটা জিনিস চলে আসবে। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, সেকেন্ড হচ্ছে, আরেকটা হচ্ছে প্রজাতি, আরেকটা হচ্ছে জিন। প্রথমে আমরা প্রথমেই আসলে এখানে বইতে প্রথমে জিনগত বৈচিত্র্যের কথা বলছে, কিন্তু আমি আসলে প্রথমে জিনগত বৈচিত্র্যের কথা বলবো না। আমি আগে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের কথা বলবো। কেন? বাস্তুতন্ত্র বলতে কি বোঝায় আমি তোমাদের কাছ থেকে একটু উত্তর আশা করি। বাস্তুতন্ত্র বলতে আসলে কি বোঝায়? কেউ একজন যদি কমেন্ট করো যে বাস্তুতন্ত্র বলতে কি বোঝায়। বাস্তুতন্ত্র বলতে কি বোঝায়? হোয়াট ইজ ইকোসিস্টেম? ইকোসিস্টেম কাকে বলে? ইকোসিস্টেম হচ্ছে, আমি বলি যে ইকোসিস্টেম কথাটা আসে হচ্ছে এনভায়রনমেন্ট থেকে। কারণ ইকোসিস্টেমের মধ্যে যে ইকো কথাটি, ইকো মানেই হচ্ছে এনভায়রনমেন্ট। তো ইকো, এই যে এনভায়রনমেন্ট, এই চারিদিকের এনভায়রনমেন্টের সাথে খাপ খাইয়ে প্রত্যেকটা এনিমেল চলছে। আমি মনে করি একটা এনভায়রনমেন্ট, মনে করি এটা আমরা নর্মালি কি পড়ি, একটা পুকুরের আদর্শ পুকুরের বাস্তুসংস্থান পড়ি। সেক্ষেত্রে একটা পুকুর যদি চিন্তা করি, পুকুরের যে এনভায়রনমেন্ট, সেটাকে কনসিডার করে ওই এনভায়রনমেন্টে যে কয়েক ধরনের এনিমালস আছে, তাই না? ওখানে কি সব একই রকম এনিমালস? তা কিন্তু না। ছোট, বড়, তারপর কার্নিভোরাস, হার্বিভোরাস, প্রোডিউসার, কনজিউমার, অনেক ধরনের এনিমাল আছে। হ্যাঁ, এবং উদ্ভিদ, শুধু এনিমাল নয়, উদ্ভিদ আছে। এবং উদ্ভিদ এবং প্রাণীর একটা সমষ্টিগত ভাবে ওই বাস্তু সংস্থানে কিন্তু একটা জীব বৈচিত্র্য দেখা যায়। ওইটাই কিন্তু বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কারণ একটা বাস্তুতন্ত্রে, একটা ইকোসিস্টেমে অনেক ধরনের প্রাণী রয়েছে। শুধু প্রাণী না, উদ্ভিদও রয়েছে। এবং উদ্ভিদ সেখানে প্রডিউসারের কাজ করে এবং প্রাণী কনজিউমারের কাজ করে। সেখানে একটা এনার্জির সার্কুলেশনও চলতে থাকে। সবকিছু মিলে
একটা ব্যালেন্স ক্রিয়েট হয়। এক একটা প্রাণী এক ফুড চেইনে এক একটা প্রাণীর এক একটা ট্রপিক লেভেল থাকে, কি ওই যে খাদ্যের যে একটা ট্রপিক লেভেলের মাধ্যমে একটা খাদ্য জাল তৈরি হয়, খাদ্য জালের মাধ্যমে এনার্জিটাও সার্কুলেট হতে থাকে, এর মাধ্যমে একটা পিরামিডও তৈরি হয়, এরকম অনেক কিছু ইকোসিস্টেমের মধ্যে আমরা পাই। তো সেই ক্ষেত্রে এই ইকোসিস্টেমটা কি করে, যেহেতু প্রত্যেকটা প্রাণীরই ইকোসিস্টেমে একটা অবদান রয়েছে, অবদান দেওয়ার মাধ্যমে তারা এই প্রকৃতির এই সিস্টেমটাকে একটা ব্যালেন্স করে রাখে। এই যে ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের মধ্যে একটা যে প্রাণী বৈচিত্র্য এবং উদ্ভিদের বৈচিত্র্য, এটাকেই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। তাহলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে শুধু বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বিভিন্ন ধরনের প্রাণী আছে এবং বিভিন্ন একটা বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র একরকম, আবার বনের বাস্তুতন্ত্র মানে ফরেস্ট ইকোসিস্টেম একরকম, গ্রাস ল্যান্ড ইকোসিস্টেম একরকম, প্রেরি ল্যান্ড ইকোসিস্টেম একরকম, অথবা শুধু যদি আমি একটা রুম চিন্তা করি, একটা রুমেরও বাস্তুতন্ত্র ডিফারেন্ট, তাই না? সেই অনুযায়ী এক একটা বাস্তুতন্ত্রের এনিম্যালস এবং উদ্ভিদের একটা বৈচিত্র্য দেখা যায়, সেটাই কিন্তু বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো সেখানে এক ধরনের বৈচিত্র্য পাচ্ছি আমরা। দিস ইজ ওয়ান কাইন্ড অফ biodiversity অথবা animal diversity. In case of animal, regarding animal, when we are discussing about the diversity, then it will be discussed only in the ecosystem diversity. যখন এনিমেলের কথা বলছি, কিন্তু পরে যখন আবার প্রজাতি বৈচিত্র্য আসবে, প্রজাতি বৈচিত্র্য কি? প্রজাতি বৈচিত্র্য হচ্ছে ওই যে ওই ইকোসিস্টেমের মধ্যে সব অ্যানিমেল তো একই রকম না, এক একটা অ্যানিমেল এক একটা স্পিসিস, এক একটা অ্যানিমেলের স্পিসিসও ডিফারেন্ট। ধরো ওই যে আমি একটা স্পিসিস, মানুষ একটা স্পিসিস, বানর একটা স্পিসিস, সিমিলারিটিস থাকলেও স্পিসিস আলাদা আলাদা স্পিসিস। এই যে স্পিসিস টু স্পিসিস একটা ডাইভার্সিটি, একটা বৈচিত্র্য, এটাকে স্পিসিস ডাইভার্সিটি বলে। এই স্পিসিস ডাইভার্সিটিতে যখন আমরা আসি তখন ডাইভার্সিটিটা আরো বেড়ে যায়। কমেন্ট পড়ি, নয়তো তোমরা তো ক্লাসে কোনো ইন্টারেস্ট পাবা না। উম্মে হাবিবা, সাইদা সুলতানা, এম বিয়াম শেখ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। রোল নাম্বার আছে। কোনো একটি পরিবেশের, রাফি, কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর কথা, ঠিক বলছো তুমি, থ্যাংক ইউ ভেরি মাচ। মারুফা মিলি ম্যাম, প্লিজ রিড মাই কমেন্ট। পড়লাম। শাহরিয়ার মজুমদার, এই ওই ময় এইসব কমেন্ট করবা না। তো তাহলে তোমরা তো বাস্তুতন্ত্র জানো, যে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে কিভাবে ব্যালেন্স ক্রিয়েট হয়, এবং প্রত্যেকটা ইকোসিস্টেমকে আলাদা আলাদা, পুরো পৃথিবীতে অনেক রকম ইকোসিস্টেম আছে, ইভেন একটা ইকোসিস্টেমের মধ্যে অনেক ছোট ছোট ইকোসিস্টেম থাকতে পারে, এরকম একটা অবস্থা। সো এরপরে কি আসতেছে, এরপর আসতেছে স্পিসিস ডাইভার্সিটি, যেটা আমি একটু আগে বললাম, যে এই একটা ইকোসিস্টেমের স্পিসিস ডাইভার্সিটি একরকম, আরেকটা ইকোসিস্টেমের স্পিসিস ডাইভার্সিটি একরকম, পুরো পৃথিবীর স্পিসিস ডাইভার্সিটি একেবারে মানে মানে অনন্য, কোনো মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, এমন স্পিসিস ডাইভার্সিটি। এরপরে হচ্ছে জিনগত ডাইভার্সিটি, এটা হচ্ছে সবচেয়ে মাইনর ডাইভার্সিটি, বিকজ এটা একদম সেলুলার এবং মলিকিউলার লেভেল আলোচনা করা হয়। কিরকম? আমার জিন, আমার জিন কোথায় থাকে? এই জিন কোথায় থাকে? রাকিব হাসান, আবার কবে যে ক্লাসে সবার সাথে উপস্থিত হতে পারবো? প্যান্ডেমিক সিচুয়েশন শেষ হলেই পারবে রাকিব হাসান, কোনো চিন্তা নাই। যেটা বলতে চাচ্ছিলাম, আমি প্রশ্ন রাখতে চাচ্ছি তোমাদের কাছে, যেহেতু প্রথম ক্লাস আর এখানে ইন্টারাকশনের আমি কোনো সুযোগ দেখিনি, তাই আমি ইন্টারাকশন করতে চাচ্ছি, একটু ইন্টারাক্টিভ ক্লাস চাচ্ছি। বলো যে জিন কোথায় থাকে? মারুফা মিলি ম্যাম, বায়োলজি সেকেন্ড পেপার তো সেকেন্ড ইয়ারের জন্য, বাট আমরা এটা এখন করছি কেন? বায়োলজি সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার দুইটাই ফার্স্ট ইয়ারে পড়তে হবে। বায়োলজি সেকেন্ড পেপারের 6টা চ্যাপ্টার ফার্স্ট ইয়ারে থাকবে এবং 6টা চ্যাপ্টার সেকেন্ড ইয়ারে থাকবে, কেমন? এখন বলো যে জিন কোথায় থাকে, জিন কি আর জিন কোথায় থাকে? শাহি ইমরান রনি, ওয়ালাইকুম আসসালাম। বলো জিন কোথায় থাকে, একজন লিখো কমেন্টে। জিন থাকে কোথায়? ক্রোমোজোমে। ক্রোমোজোম কোথায় থাকে? সেলে। সেলের ভিতরে কোন জায়গাটাতে ক্রোমোজোম থাকে? নিউক্লিয়াসের ভিতরে, তাই না? এই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে সেটার মধ্যে জিন থাকে। জিনগুলি আমাদের যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের 23টা ক্রোমোজোম আমাদের বাবার কাছ থেকে আসে আর মায়ের কাছ থেকে আসে 23টা ক্রোমোজোম। এই ক্রোমোজোম গুলার মধ্যে জিন থাকে, এবং সুতরাং যেহেতু অর্ধেক অর্ধেক বাবা মার কাছ থেকে আসে, সুতরাং সেম সেম থাকবে না, সেম সেম থাকবে না, ঠিক আছে? একটা বৈচিত্র্য থাকবে। আমার এই জেনেটিক যে সিকোয়েন্স, আমার জেনেটিক কম্বিনেশনটা যেরকম, ইভেন আমার বোনের, আমার আপন বোনের জেনেটিক সিকোয়েন্স এরকম না। আমার সেলুলার
কম্পোজিশন আর তার সবকিছু একদম একরকম না, কিছু না কিছু ডিফারেন্স থাকবেই। আমার নয়তো আমি আমার গায়ের রং একটু পরিষ্কার, অথবা আমার বোন হয়তো আমার থেকে আরেকটু ফর্সা, বা তার হয়তো নাকটা একটু শার্প, বা চুলটা একটু সুন্দর, চোখের রং অন্যরকম, এনিথিং এরকম একরকম কেন হয় না? কারণ জেনেটিক ডাইভার্সিটির জন্য হয় না। জেনেটিক ডাইভার্সিটি এমনই একটা ডাইভার্সিটি। তো জেনেটিক ডাইভার্সিটির জন্য বোঝাই যাচ্ছে যে জেনেটিক ডাইভার্সিটিটা কত মাইনর লেভেলে থাকে। এই জন্যই দেখো তোমাদের বইতে প্রথমেই জিনগত ডাইভার্সিটির কথা বলা হয়েছে, এরপরে প্রজাতিগত ডাইভার্সিটি, এবং এরপরে ইকোসিস্টেম ডাইভার্সিটি। জিনগত ডাইভার্সিটি কি বলেছে? জিনগত বৈচিত্র্য বলতে নির্দিষ্ট বাস্তবতাতে কোনো নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে জিনগত উপাদানে বৈষম্য মাত্রাকে, মানে আমি অ্যাকচুয়ালি শুধু বাস্তুতন্ত্রে না, ইভেন ইন আ ফ্যামিলি ফ্রম পার্সন টু পার্সন জেনেটিক ডাইভার্সিটি আছে। একটি জীব প্রজাতির প্রত্যেক সদস্য জিনগতভাবে সদস্য একদমই অনন্য এবং পৃথক। জিনগত সাধারণ কোড, কারণ কি আমাদের জেনেটিক কোডের মধ্যে জেনেটিক কোড থাকে না, যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিনের মধ্যে ওখানে যে একটা ভ্যারিয়েশন থাকে, সেই ভ্যারিয়েশনটার জন্য কিন্তু এই জেনেটিক কোডের ভ্যারিয়েশনের জন্য কিন্তু সবাই সবার থেকে আমরা ডিফারেন্ট। এটাই হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। আমার মনে হয় অনেক কিছু বলে ফেলছি। এই স্পিসিস ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটি এবং ইকোসিস্টেম ডাইভার্সিটি, এই তিনটা নিয়ে যথেষ্ট কথা হয়ে গেছে, এখানে আর বলার কিছু নাই। এখানে আর দুটো জিনিস আমি বলবো, সেটা হচ্ছে ইন্ট্রাস্পেসিফিক ডাইভার্সিটি এবং ইন্টারস্পেসিফিক ডাইভার্সিটি। ইন্ট্রাস্পেসিফিক ডাইভার্সিটি, ইন্ট্রা অর্থ হচ্ছে যখন একই স্পিসিসের মধ্যে যে ডাইভার্সিটি, সেটা হচ্ছে ইন্ট্রাস্পেসিফিক ডাইভার্সিটি। আর একটা স্পিসিসের সাথে আরেকটা স্পিসিসের মধ্যে যে জেনেটিক ডাইভার্সিটি, সেটা হচ্ছে ইন্টারস্পেসিফিক ডাইভার্সিটি। এখন ইন্টারস্পেসিফিক ডাইভার্সিটি না যত বেশি হয় একটা এনিমাল, তত বেশি কি বলবো এটাকে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একটা কথা থাকে না, তত বেশি সে ফিটেস্ট হয় সার্ভাইভ করার জন্য। এই যে মাতিকুর রহমান রাহি ম্যাডাম, ক্লাস টাইমলি কেন হয় না? শোনো, লাইফ ক্লাস এমন একটা জিনিস যে এমন একটা হচ্ছে এমন ব্যাপার যে ধরো আমি যখন তোমাদের ক্লাস নিব তার আগে আমাকে স্টুডিওটা ফিক্স করতে হয়েছে, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ড কি হবে, আমি কি স্ক্রিন শেয়ার করব, আমি যে তোমাদেরকে বইয়ের ছবি দেখাবো সেটার জন্য আমাকে একটা লেআউট ফিক্স করতে হয়েছে, ওভারলে ফিক্স করতে হয়েছে। তো তারপর আবার আমার ধরো মাল্টিপ্লাক খুঁজে পাচ্ছি না, আমার ফিক্স করতে হয়েছে, ওয়াইফাই ফিক্স করতেছে। এগুলো মিলে প্রযুক্তিগত ত্রুটির জন্য এটা আমি একটা অ্যানাউন্স করতে চেয়েছিলাম যে প্রযুক্তিগত একটু দেরি হচ্ছে, এই জন্য আমি 10:30টার ক্লাসটা আমার 11টার পরে চলে আসবে, দেয়া হয়নি, এই জন্য আমি দুঃখিত। নেক্সট টাইমে আমি চেষ্টা করবো যে আধা ঘন্টা আগে থেকে এই স্টুডিও ফিক্স করার। আজকে প্রথম ক্লাস, এই জন্য একটু সুন্দর করে তোমাদের সামনে উপস্থিত হবার জন্যই একটু দেরি হয়েছে। আর অন্য বিভাগের ক্লাস কেন হচ্ছে না সেটা কিন্তু আমি জানি না। ম্যাম আমি তো এইভাবে বুঝতে পারতেছি না ভালো করে। জেনিফার রাকিব, কি বুঝতে পারছো না? আমি তো সবই বলছি। এখন জুমের মাধ্যমে তো একাদশের ক্লাস আমার পক্ষে নেওয়া সম্ভব না, তাহলে তো আমি নিতাম। সবচেয়ে বেস্ট ওয়ে লাইভে এসে আলোচনা করা। সৈয়দা সুলতানা, হ্যাঁ যে প্রাণীগুলোর ভিতরে এরকম বৈশিষ্ট্য তাদের, আচ্ছা হ্যাঁ, যাদের স্পেসিফিক ইন্টারস্পেসিফিক ডাইভার্সিটি কম থাকে এদের বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানে যেই জন্য মানুষ হচ্ছে সবচেয়ে বেশি ফিটেস্ট, কারণ মানুষই সবচেয়ে বেশি জেনেটিক ডাইভার্সিটি মানে মানুষের মধ্যে। এটা হয় কি, এই ব্রিডিং এর মাধ্যমে একটা যত বেশি ইন্টারস্পেসিফিক ডাইভার্সিটিটা বাড়ে, জিন পুলটা তত বড় হয়ে যায়, এবং জিন পুল বড় হওয়াটা খুব ইম্পর্টেন্ট টু সার্ভাইভ। একটা প্রজাতিকে পৃথিবীতে টিকে থাকার জন্য জিন পুলটা বড় হওয়া খুব ইম্পর্টেন্ট। ম্যাম আমাদের বুক লিস্ট কবে দিবে? নাদিয়া নদী, বুক লিস্ট কলেজ না খুললে তো দেওয়া যাচ্ছে না। আর প্রাণীবিদ্যা বিভাগের পক্ষ থেকে তো আমি তো দিয়েই দিলাম যে বইটা তোমাদের পড়তে হবে। আশা করি যখন যেই শিক্ষক তার সংশ্লিষ্ট সাবজেক্টের ক্লাস নিবে তোমাদেরকে অবশ্যই বলে দিবে। এখানে কে যেন বললো যে টাইম রুটিনে দিয়েছে 10:30, এখন বাজে 11:41। আমি কিন্তু 11:41 না, আমি আরো অনেক আগে থেকে ক্লাস নিচ্ছি। আমি কেন লাইভে আসতে দেরি হয়েছে সেটাও আমি বলেছি। বারবার এরকম বলে শিক্ষকদেরকে বিব্রত না করার জন্য অনুরোধ করব। লো জেনেটিক ডাইভার্সিটি, ডাইনোসর, এটা কি নাম বুঝলাম না। অবশ্যই তাদের নিশ্চয়ই জেনেটিক ডাইভার্সিটি কম ছিল, তাদের শুধু জেনেটিক ডাইভার্সিটির জন্য তো আর তারা বিলুপ্ত হয়নি। তাদের বিলুপ্ত হওয়ার পিছনে তাদের ইন্টেলেকচুয়াল কম ছিল, অনেক বিষয় ছিল তাদের, পরিবেশগত, ন্যাচারাল ক্যালামিটিস, অনেক কিছুই ছিল। মেসোজোইক এরাতে যখন তারা ছিল, ওই সময়টাতে আসলে ডাইনোসরের এরা ছিল, যেটা
এটাও তো বিলুপ্ত হয়ে গেছে ম্যাম। প্রাণীবিদ্যা বিষয়ের ক্লাস এইচএসসি বায়োলজি সেকেন্ড পার্ট পড়ানো হচ্ছে, এটা নিচে ব্যানারে আসছে, সুতরাং এই ধরনের কমেন্ট করে ক্লাস ইন্টারাপ্ট না করার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, এই গেল ইন্টার স্পেসিফিক আর ইন্টার স্পেসিফিক ডাইভার্সিটির কথা বললাম। এই তো এই ছিল আমাদের স্পিসিস ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটি। এরপরে প্রজাতি বৈচিত্র্য যেটা স্পিসিস ডাইভার্সিটি, সে কথা এখানে যা বলা আছে সব বলে দিয়েছি। এখানে একটা এক্সট্রা কথা আছে, সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট। বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে সেই সকল অঞ্চল, যে সকল অঞ্চলে প্রজাতির রিচনেসটা অনেক বেশি। পৃথিবীতে এভাবে অনেকগুলো অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। তোমাদের আরো ম্যাম হিসাব বিজ্ঞান ক্লাস কবে নেওয়া হবে? দেখো, এটা বায়োলজি দ্বিতীয় পত্র ক্লাস, এখানে শুধু এই ব্যাপারে কথা বলি, কোন ক্লাস কখন নেওয়া হবে সেটা ইয়ে কিন্তু আমার না। হ্যাঁ, আর হচ্ছে ম্যাম জুলজি বইটার নাম আবার বলবেন। জীববিদ্যা দ্বিতীয় পত্র, গাজী আজমল স্যারের বই, গাজী পাবলিশার্সের। এটাই তোমাদের মেইন টেক্সট বই হিসেবে ব্যবহার করা হয়, এটাই তোমাদের মেইন টেক্সট বই হিসেবে ব্যবহার করা হয়। ও উল্টো আসতেছে, এই বইটা। এবার হচ্ছে যেটা পড়াচ্ছিলাম, এত কমেন্ট দেখতে গেলে কিন্তু আমার পড়ানো হয় না। বায়োডাইভার্সিটি হটস্পটের কথাও বললাম। এবার চলে যায় হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এটাও আমরা বলেছি। এখানে যেসব শক্তি প্রবাহ পুষ্টিচক্রের মাধ্যমে যে জীব সম্প্রদায়ভুক্ত প্রজাতির মধ্যে ভিন্নতা, জিনগত প্রজাতিগত সবই বলা হয়ে গেছে। এখন একটু বলি যে অ্যারিস্টটলকে কেন, অ্যারিস্টটলকে কেন বলে সেটা না, প্রাণীবিদ্যার যে বিভিন্নতা, হ্যাঁ, এই চ্যাপ্টার পড়তে গেলে প্রথমে তো আমরা বললাম যে প্রাণী বৈচিত্র্য কাকে বলে এবং প্রাণীর বিভিন্নতা কি, এবং এখন বলতে চাচ্ছি যে প্রাণীবিদ্যার জনক কে। প্রাণীবিদ্যার জনক কিন্তু অ্যারিস্টটল। হ্যাঁ, কেন অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয়? তোমরা যেহেতু ক্রিয়েটিভ প্রশ্নই আসে তোমাদের, এবং ক্রিয়েটিভ কারিকুলামের মধ্যে আছো তোমরা, তোমাদের এই ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা। বলো প্রাণীবিদ্যার জনক কেন অ্যারিস্টটলকে বলা? খুব সুন্দর করে বইতে বলা আছে, আমি একটু অল্পের মধ্যে বলে দিই প্রাণীবিদ্যার জনক কেন বলা হয়। অ্যারিস্টটলই প্রথমে এই যে প্রাণীদেরকে ভাগ করার উদ্যোগটা নিয়েছিল, এই জন্য অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয়। উনি কি করেছিল, যে সকল প্রাণীদের তোমার ইয়ে থাকে, ওই যে লাল রক্ত থাকে, তাদেরকে অ্যারিস্টটল একটা ভাগে, আর যাদের লাল রক্ত থাকে না তাদেরকে একটা ভাগে ভাগ করেছিল, ইনেইমা এবং আনাইমা, এরকম দুটো নামে। এই দুটো ভাগকে আবার পরে এই প্রাণীগুলোকে কাদের আমার গলায় প্রবলেম হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, কারা তোমার ওই ভিভিপেরাস এবং কারা অভিপেরাস, মানে কারা ডিম থেকে কারা জন্মগ্রহণ করে এবং কারা প্লাসেন্টার মাধ্যমে, অমরার মাধ্যমে এবং স্তন্যপায়ী কারা মায়ের পেট থেকে সরাসরি একদম হিসেবে বের হয়, এরকম ভিভিপেরাস অভিপেরাস হিসেবে তাদেরকে আবার ভাগ করা হয়েছে। পরে আবার ভাগ করা হয়েছে যে এই দুইটা দলে। এরপরে এছাড়াও বিভিন্ন ভাবে প্রাণীদেরকে ভাগ করা হয়েছে। ধরো বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করা হয়েছে প্রথমে, তাই না? বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কাদের আবার ভাগ করার পর আবার দেখা গেছে যে বাহ্যিক বৈশিষ্ট্য একই রকম, কিন্তু ভিতরে ইন্টারনাল যেসব ভিসেরাল অর্গান আছে বা বিভিন্ন ধরনের সেলুলার এবং মলিকুলার লেভেলও তাদের মধ্যে আরো যে বৈচিত্র্যতার কথা যেহেতু বললাম, বৈচিত্র্যতা যদি দেখতে যাও তখন দেখা যাবে একই রকম এনিমেলে বিভিন্ন ধরনের বৈচিত্র্য আছে। তো এই একই রকম বাইরে থেকে একই রকম দেখতে না, ক্যাট একটা, ধরো কি বলবো এটাকে, ধরো একটা বিড়াল, এই বিড়ালেরই অনেকগুলি ধরো স্পিসিস আছে। বিড়াল তো অনেকগুলাই, কিন্তু তাদের স্পিসিস কিন্তু আবার ডিফারেন্ট, জেনাস একটা হতে পারে কিন্তু স্পিসিস ডিফারেন্ট হতে পারে। তো এইভাবে করতে গিয়ে দেখা যাচ্ছে যে একদম ভিতরের লেভেলে, ইন্টারনাল লেভেলে ইন্টারনাল যে মরফোলজি, সেটার উপর ডিপেন্ড করে আস্তে আস্তে আরো বিভিন্ন ভাগে ভাগ করে ফেলা হয়েছে। সো যেহেতু অ্যারিস্টটলই প্রথমে প্রাণীর এই বিভিন্নতাটার উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস করার একটা উদ্যোগ নিয়েছেন, এজন্য তাকে প্রাণীবিদ্যার জনক বলা হয়। উনি প্রাণীবিদ্যাকে একটা স্বতন্ত্র শাখা হিসেবে প্রথম এস্টাবলিশ করেছে, এই জন্য তাকে প্রাণীবিদ্যার জনক বলা হয়। তো এরপর আমরা চলে যাব প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। আজকে তো অনেক কথা বললাম, আমার গলায় প্রবলেম থাকার কারণে আমার আসলে কথা বলতে কষ্ট হচ্ছে।
যদি আজকে এই পর্যন্তই থাকে তাহলে আমার মনে হয় না অসুবিধা হয়। নেক্সট ক্লাসে প্রাণীবিদ্যার বিভিন্ন ভিত্তি নিয়ে আলোচনা করব, নাকি? অলরেডি 28 মিনিট আমি লাইভে, নাকি আরেকটু পড়াই দেই? যেমন এই যে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি ভিত্তি নিয়ে একটু আলোচনা করি তাহলে। ভিত্তির কথা যদি বলি, যে আমরা প্রথমে একটু বেসিক কথা বলি। যেমন ধরো একটা ক্লাসে বিভিন্ন, তোমরা ধরো অনেক ছাত্রছাত্রী, এখন আমি যদি তোমাদেরকে কয়েকটা ভাগে ভাগ করতে চাই তাহলে আমি কি করব? আমি এরকম করতে পারি, কয়েকটা আমি ক্রাইটেরিয়া ধরতে পারি, তাই না? যে হাইটের ভিত্তিতে কারা লম্বা কারা শর্ট, এভাবে আমি করলাম। আবার কারা আমি ধর্মের ভিত্তিতে ভাগ করতে পারি, তারপর কমপ্লেক্সনের ভিত্তিতে ভাগ করতে পারি। সবচেয়ে প্রথমে আমি জেন্ডার ভিত্তিতে ভাগ করতে পারি, ছেলে আর মেয়েতে ভাগ করে ফেলবো। তারপর মেয়েদের মধ্যে লম্বা ছোট ওইভাবে ভাগ করতে পারি। তো এগুলো হচ্ছে জেনিফার রাকিব, এইভাবে আমার পক্ষে ম্যাম ফুললি পসিবল হচ্ছে না, আমার প্রাইভেট পড়তে হবে। তো ম্যাম আমি আমার ফ্রেন্ড আপনার কাছে, ওমা প্রথম ক্লাসে এগুলো কি কথা? এই যে মাতিকুর রহমান, গিনিপিগ কি? গিনিপিগ হচ্ছে আগে একটা স্ট্যান্ডার্ড এনিমেল হিসেবে ইউজ করা হতো। গিনিপিগ হচ্ছে একটা ক্যাভিয়া পোর্সেলাস, এক ধরনের এনিমেল, তার সাইন্টিফিক নেম হচ্ছে ক্যাভিয়া পোর্সেলাস। এই গিনিপিগ, গিনিপিগকে মেরুদণ্ডী প্রাণীর স্ট্যান্ডার্ড হিসেবে রিপ্রেজেন্টেটিভ টাইপ হিসেবে আগে পড়া হতো, এখন আর অন্য প্রাণী পড়া হয়। গিনিপিগের উপরে অনেক রকম ওষুধ প্রয়োগ করে, যেহেতু এর সাথে মানুষের অনেক কি বলবো ইন্টারনাল কম্পোজিশনের অনেক মিল রয়েছে, এই জন্য গিনিপিগের উপরে অনেক ধরনের ট্রায়াল দেওয়া হতো, ইঁদুরের উপর যেমন দেওয়া হয়। এই জন্য গিনিপিগ হচ্ছে একটা এনিমেল। আসলে গিনিপিগ মানে এরকম না যে শুধু টেস্ট করার একটা জিনিস। ইমন হোসেন মালত, এটা ফার্স্ট অধ্যায়, প্রথম অধ্যায়। আচ্ছা, যেটা বলছিলাম, ওই যে কে যেন বললো ফুললি পসিবল হচ্ছে না, তাহলে আমি তোমাকে বলবো আমি স্কুল অফ কন্ট্রিবিউশন একটা পেজ আছে, ওখানেও আমি ক্লাস নেই। তোমরা আমার ওই ক্লাসে জয়েন করো, ওখানেও আমি লাইভ ক্লাস নেই, তোমাদের পড়াই দিব, কোনো প্রবলেম নাই। বেশি বেশি ক্লাস করো, যত বেশি শুনবা তত বেশি মাথায় ঢুকবে, তারপরে বইটা নিবা হাতে আর একটু চোখ বুলাবা, হয়ে যাবে ভালো। প্রথম ক্লাসটা হওয়া উচিত ছিল কাউন্সিলিং। আমি সেরকম কোনো কাউন্সিলিংই তোমাদের আজকে দেই নাই। প্রথম ক্লাসটা হওয়া ছিল আসলেই কাউন্সিলিং। যেমন ধরো যে আমি যদি বলি যে আসলে এই প্রাণীবিদ্যা সাবজেক্টটা অনেক বোরিং, কিন্তু না ফেলেও দিতে পারবা না, কারণ ডাক্তারি পড়ার জন্য প্রাণীবিদ্যার কোনো বিকল্পই নাই, এবং এটাকে ফিল করতে হবে। এটাকে এটাকে প্র্যাকটিক্যাল লাইফে এটার প্রয়োজনীয়তা, এবং প্র্যাকটিক্যাল লাইফে এটার অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমাদের আরো ওয়াকিবল হতে হবে। প্র্যাকটিক্যাল ক্লাসে তোমরা যদি এই প্যাশনেটলি বায়োলজি পড়ো, তাহলে কিন্তু একেবারে মানে কোনো সমস্যাই হবে না। এটা একটু বোরিং, অনেকে বলে মুখস্থ করা লাগে, মুখস্থও করা লাগে না, আসলে আমি মুখস্থ করিনি কখনো। ম্যাম বায়োম কি? বায়োম নিয়ে তো আজকে আলোচনা করব না। বায়োম এটা ইকোসিস্টেমের ক্লাস, ওটা সেকেন্ড পেপারে। আজকে আমি শ্রেণীবিন্যাসের ভিত্তিটা আলোচনা করে ক্লাস শেষ করে দিব। আর এডিশনাল আলোচনা তোমরা চাইলে, আমি তো বললাম স্কুল অফ কন্ট্রিবিউশনের ক্লাস করো। স্কুল অফ কন্ট্রিবিউশনের ক্লাস নেই, ওখানে ফুল অফ ফ্রি ক্লাস। আমি ওটা কোনো অর্থের বিনিময়ে ক্লাস নেই না, এটা আমার প্যাশন, পড়ানো আমার প্যাশন, এই জন্য ক্লাস নেই। ওখানেও তোমরা ক্লাস করতে পারো। স্কুল অফ কন্ট্রিবিউশন পেজটা ফলো করে রেখো। এরপর হচ্ছে আমি শ্রেণীবিন্যাসের ভিত্তি যেটা বললাম, তার মানে আমি যখন তোমাদের ছাত্রছাত্রীদেরকে ভাগ করতে যাব, তখন কিন্তু আমরা আমি কটা ক্রাইটেরিয়া ধরে করব, তাই না? প্রোবোসিস কি? প্রোবোসিস হচ্ছে একটা হাতির সুর, দেখছো হাতির? ওটাকে প্রোবোসিস বলে। হাতির সুরকে প্রোবোসিস বলে। এভাবে যদি তোমরা করো, তাহলে কিন্তু পড়াতে খুব ডিস্টার্ব হয়। তোমাদের কমেন্ট পড়তে পড়তে আর উত্তর দিতে দিতেই এখানে জীবন শেষ হয়ে যাইতেছে। এই যে তোমাদের কমেন্ট আসতেছে আর আমি শুধু কমেন্টই দেখতেছি, এভাবে তো ক্লাস হয় না, তাই না? আর করবা না। এভাবে কিন্তু ডিস্টার্ব হয় ক্লাসে।
ম্যাডাম আমরা কি কলেজে আপনার ক্লাস করব? হ্যাঁ, অবশ্যই করবা। দেখা কলেজে, এই কলেজে থাকলে দেখা হবে, অন্য কলেজে চলে গেলে তোমাদের সাথে দেখা হবে না। প্যান্ডেমিক সিচুয়েশন শেষ হলেই তো আবার ক্লাস শুরু হবে। আচ্ছা, আবারও জেনিফার রাকিব একটা কোয়েশ্চেন করতে হয়, আমি অলওয়েজ প্রাইভেট পড়ি আর নিজে ট্রাই করি ম্যাম, এইভাবে আমি করতে পারতেছি না সবার সামনে ম্যাম। আমি প্রাইভেট পড়াই না, আমার কাছে পড়তে হলে ওই এক্সট্রা স্কুল অফ কন্ট্রিবিউশনে ক্লাস করবার, এখানে যতটুকু ক্লাস নেব তাই, আমি প্রাইভেট পড়াই না। আচ্ছা, প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, ভিত্তি যেহেতু বললাম কয়েকটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি ডিপেন্ড করে প্রাণীদেরকে ভাগ করা হয়। তার মধ্যে প্রথম যে ভিত্তি, আমরা নামগুলো প্রথমে একটু দেখি। প্রথমটা হচ্ছে বডি শেপ, নেক্সট হচ্ছে গ্রেডস অফ অর্গানাইজেশন, নেক্সট হচ্ছে ওয়ে অফ লিভিং মানে জীবন পদ্ধতি, তারপর হচ্ছে ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ মানে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে ভ্রূণস্তর জার্ম লেয়ার। এর এই এই কতগুলি ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করতে, আরো অনেক আছে, যেমন খণ্ডকায়ন আছে, প্রতিসাম্য আছে, কি জানি আরেকটা আছে না, পোলারাইজেশন আছে, এই যে প্রতিসাম্যতা, সিমেট্রি। হ্যাঁ, সিমেট্রির উপর ডিপেন্ড করে প্রাণীদেরকে ভাগ করা হয়, মানে এই ক্রাইটেরিয়া গুলা দেখবা যে খণ্ডকায়ন, মেটামারিজম, সেগমেন্টেশন, এটা আছে। তারপর অঞ্চলায়ন বা ট্যাগমেন্টাইজেশন আছে, প্রান্তিকতা যেটা একটু আগে বললাম, পোলারিটি। তারপর প্লেইনস, হ্যাঁ, তারপর সিলোম, তারপরে সিলোমের উপর ডিপেন্ড করে প্রাণীদেরকে ভাগ করা হয়, নটোকর্ড, পৌষ্টিক নালী। এই কথাগুলো কিন্তু আমি একটু আগে বলেছি যে যখন বাহ্যিক গঠনের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে, আবার ইন্টারনাল অর্গানাইজেশনের উপর ভিত্তি করে বলা হচ্ছে। সেক্ষেত্রে এখানে দেখো অনেকগুলি। প্রথমটা হচ্ছে বডি শেপ। বডি শেপ মানে একটা প্রাণীর আকার আকৃতি। আকার প্রথমেই যখন, মানে যখন সর্বপ্রথম যখন এইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, তখন প্রথমেই তো বায়োলজি এত ডেভেলপ ছিল না, অনেক আগে ক্লাস শুরু হয়েছে। তো বডি শেপ, যখন বায়োলজি এতটা উন্নত ছিল না, তখন তো শুধু বাইরের না ছিল কোনো ডিসেকশনের নিয়ম, না ছিল কোনো ল্যাবরেটরিতে বায়োকেমিক্যাল প্রসেস। তখন কি করেছে সায়েন্টিস্টরা, তখন কিন্তু প্রথমে বাইরে থেকে একটা প্রাণীকে কেমন দেখা যায় সেটার উপর ডিপেন্ড করে কিন্তু জাস্ট এইভাবে ভাগ করে ফেলছে। তো সেই ক্ষেত্রে দেখো তাহলে কিন্তু বডি শেপটাই প্রথমে শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি ছিল। এরপরে যখন দেখা গেলো যেমন যেমন মাইক্রো অ্যানিমাল, ম্যাক্রো অ্যানিমাল, যেমন যে প্রাণীটা আগে তো মানুষ জানতোই না যে ব্যাকটেরিয়া ভাইরাস বলেও কিছু আছে, তাই না? যদিও তারা প্রাণী না, তারা মাইক্রো অর্গানিজম, বাট মাইক্রো অর্গানিজম কি, তার তো প্রাণ আছে, এন্ড দ্যাট ইজ মোটাইল অলসো, মানে সে চলাফেরা করতে পারে। সো কি, তারপর প্রোটোজোয়া, প্রোটোজোয়া পর্বে প্রাণী কি, যে প্রোটোজোয়া পর্বে প্রাণী কি, প্রোটোজোয়াকে এখন একদম আলাদা অ্যানিমাল কিংডমে ভাগ করে ফেলা হয়, একটা অ্যানিমাল কিংডমে একটা প্রোটোজোয়া, একটা আলাদা কিংডমে ভাগ করা হয়েছে। এখন কিন্তু আর প্রাণী অন্যান্য প্রাণীর সাথে ফেলা হয় না, আমরা কিন্তু পরিফেরা থেকে কেন কর্ডাটা পর্যন্ত পড়বো। তো প্রোটোজোয়া পর্বে প্রাণীকে তো খালি চোখে দেখাই যায় না, তো প্রথমে কিন্তু জানতোই না যে আরেক অনুবীক্ষণিক যন্ত্র, যে মাইক্রোস্কোপ ইনভেনশনের আগে কিন্তু মানুষ জানতোই না যে এরকম এরকম কোনো ছোট 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 কোনো প্রাণী আছে। তো সেই ক্ষেত্রে আকার আকৃতি এবং সাইজের উপর ডিপেন্ড করে কি মাইক্রো অ্যানিমাল এবং মাইক্রো অ্যানিমাল আর মাইক্রো অর্গানিজম এবং বৃহৎ আকারের অ্যানিমাল, যাদেরকে খালি চোখে দেখা যায়, এগুলো বলার আসলে কিছু নেই। একটু আগে যে একজন জিজ্ঞেস করলাম হোয়াট ইজ গিনিপিগ, দেখো এখানে কিন্তু আমি একটু আগে সাইন্টিফিক নেমটা বলেছি যে ক্যাভিয়ার পোর্সিলাস, এটা খালি চোখে দেখা যায় এবং এটাই ছিল করডাটা পর্বে প্রাণীদের একটা রিপ্রেজেন্টেটিভ টাইপ ফ্রম দ্য ভেরি ফার্স্ট টাইম। এরপরে হচ্ছে সংগঠন ক্রমমাত্রা, এটা একটা ইম্পর্টেন্ট কথা। সংগঠন ক্রমমাত্রা বলতে আসলে গ্রেডেশন বোঝায়। গ্রেডেশন কি, দ্য গ্রেডস অফ দ্য অর্গানাইজেশন। প্রত্যেকটা প্রাণীর একটা কম্পোজিশন আছে। আমাদের প্রত্যেকটা প্রাণী আমরা কি, সেলের সমন্বয়ে গঠিত। প্রকৃত ক্লাসের সময় নষ্ট করার প্রয়োজন নেই। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ, আপনি ক্লাস দেখছেন এবং আমাকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে সংগঠন ক্রমমাত্রা, গ্রেডস অফ অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রথমেই আসবে কি, যেহেতু প্রত্যেকটা প্রাণীকে কোষের ছোট ছোট কোষের সমন্বয়ে গঠিত। আমার শরীরে কিন্তু একটা কোষ না, আমি লক্ষ লক্ষ কোষ নিয়ে আমার শরীর গঠিত, কিন্তু প্রোটোজোয়া পর্বের প্রাণী কিন্তু শুধু একটা কোষ, তার ওই একটা কোষের মধ্যে তার সকল প্রকার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি সম্পন্ন হচ্ছে। আর আমার আবার এই ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি সম্পন্ন হতে শুধু কোষ দিয়ে হচ্ছে না। সো এই কোষের প্রথমে হচ্ছে সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন, অর্থাৎ সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন মানে হচ্ছে সেলের উপর ডিপেন্ড করে একটা গ্রেড। যেমন
প্রোটোজোয়া, তারপরে মেটাজোয়া, হ্যাঁ মেটাজোয়ার মধ্যে আবার মেসোজোয়া, প্যারাজোয়া, এরকম অনেকগুলি ভাগ আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে যখন কিছু কিছু প্রাণী দেখো প্রোটোজোয়া পর্বের প্রাণী একটা কোষ আছে, পরে যখন আরেকটু বড় হলো, স্লোই বলছি, আরেকটা জিনিস হলো যখন একটা প্রাণীর একটা কোষে কাজ হচ্ছে না, তখন কি হলো, পরিফেরা পর্বের প্রাণীতে কিন্তু কোষের সংখ্যা বেড়ে গেল, কিন্তু কোষের সংখ্যা বেড়ে গেল, তাদের কোষের মধ্যে এক ধরনের শ্রম বন্টন তৈরি হয়ে গেল। এক শ্রম বন্টন তৈরি হয়ে গেল মানে কি, একটা কোষ এক ধরনের কাজ করবে, আরেকটা কোষ আরেক ধরনের কাজ করবে। প্রোটোজোয়াতে যেমন একটা কোষের ভিতরে শুধুমাত্র ভ্যাকুল তৈরি করেই অনেক ধরনের এক্সক্রিয়েশন, ডাইজেশন অনেক কিছু হয়ে যাচ্ছে, আবার আরেকটু উন্নত প্রাণীর ক্ষেত্রে কিন্তু শুধু একটা কোষ দিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে আরো বেশি কোষের প্রয়োজন হচ্ছে, এবং সেই কোষগুলোর মধ্যে কি এক ধরনের শ্রম বন্টন হচ্ছে, মানে একটা কোষ এক ধরনের কাজ করছে, আরেকটা কোষ আরেক ধরনের কাজ করছে। আমি একটু পড়েই শোনাই, দেখো, যে দেহ গঠনে কিছু কোষ সম্মিলিত হয়ে নির্দিষ্ট কাজের জন্য বিশেষিত হয়, সেই ধরনের দেহ গঠনকে কোষীয় মাত্রার গঠন বলে, তাই না? যেমন একটু আগে বললাম প্রোটোজোয়াতে একটা কোষে কাজ হচ্ছে, পরিফেরাতে হচ্ছে না, পরিফেরাতে আরো কয়েক ধরনের কোষ লাগছে, এবং সেই কোষগুলোর মধ্যে আবার শ্রম বন্টন হচ্ছে, যে পুষ্টি কোষ পুষ্টির কাজ করছে, প্রতিরক্ষা কোষ প্রতিরক্ষার কাজ করছে, এভাবে কোষের মধ্যে শ্রম বন্টন হচ্ছে, এটাই হচ্ছে সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন। এভাবে কিন্তু আস্তে আস্তে বাড়তে গিয়ে পরে দেখা যাচ্ছে যে শুধু কোষে কাজ হচ্ছে না, এখন কয়েকটা কোষ মিলে টিস্যু গঠন করছে, তখন কোষ টিস্যু মাত্রার গঠন। এরপরে কি হচ্ছে, শুধুমাত্র টিস্যুতে কাজ হচ্ছে না, এরপরে একটা নির্দিষ্ট অঙ্গের দরকার হচ্ছে আরো উন্নত প্রাণীতে। যেমন ধরো মানুষের ক্ষেত্রে আমার লাংসের টিস্যু কিন্তু লাংসেই থাকবে, লাংসের টিস্যু কিন্তু অন্য কোনো জায়গায় চলে গেলে হবে না। সো টিস্যুর উপর ডিপেন্ড, একটা নির্দিষ্ট টিস্যু একটা নির্দিষ্ট অর্গান গঠন করছে, এবং সেই নির্দিষ্ট অর্গান শুধু একটা নির্দিষ্ট ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি বা একটা শারীরবৃত্তীয় কাজ করছে, এবং এরপরে কি হচ্ছে, এরকম কয়েকটা অর্গান মিলে একটা তন্ত্র গঠন করছে, সেই কথাটাই কিন্তু এখানে বলেছে। এরপরে অঙ্গতন্ত্র মাত্রার গঠন, এভাবে আস্তে আস্তে গ্রেড অফ অর্গানাইজেশনটা ডেভেলপ করেছে। ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে দেবার ভালো হতো। লামিয়া মিম, আমি আগের ক্লাসে বলেছি আমার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শোনো। এই আমি যা বলছি, আমি এতক্ষণ ধরে এই যে কোষ মাত্রার গঠন, টিস্যু মাত্রার গঠন, টিস্যু অঙ্গের গঠন এবং অঙ্গতন্ত্রের গঠনের কথা বললাম, একটা কথাও কিন্তু আনইম্পর্টেন্ট না। জাস্ট আমার কথাগুলো শোনো, তুমি পড়তে গেলেই নিজেই বের করে ফেলতে পারবা কোন, আর সব কাজ আমি করে দিলে তো হবে না, তোমাদেরও তো কিছু টাস্ক থাকবে নাকি। তো এই গেল হচ্ছে প্রথম দুটো কিন্তু আমরা আলোচনা করলাম, একটা কি দেহের আকার, এরপরে সংগঠন ক্রমমাত্রা, এরপরে জীবন পদ্ধতি, ওয়ে অফ লিভিং কি, মুক্তজীবী পরজীবী। মুক্তজীবী কারা? ফ্রি লিভিং, আমি ফ্রি লিভিং অ্যানিমাল, অনেক প্রাণী ফ্রি লিভিং অ্যানিমাল। আবার পরজীবী আছে কি, আমার মাথায় উকুন থাকতে পারে, দ্যাট ইজ আ প্যারাসাইট, আমার শরীরে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে, প্যারাসাইট, কৃমি হতে পারে পেটে, প্যারাসাইট। আর প্যারাসাইটের মধ্যেও আবার রকম ভের আছে, তারপর আবার এর মধ্যে আরো কিছু আছে, সিম্বায়োসিস আছে, সেগুলো আবার ওয়ে অফ লিভিং এর মধ্যে আরো কিছু অংশ। এগুলো আরো যারা বায়োলজি পড়তে মজা পাও তারা একটু আউটবুক পড়বা, এবং এখন বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও পাওয়া যায়, সেগুলো দেখবা, তাহলে এগুলো সম্পর্কে আরো জানতে পারবা। তো জীবন পদ্ধতি সম্পর্কে আমি বেশি আলোচনা করবো না, ফ্রি লিভিং আর পরজীবী সম্পর্কে বললাম। এরপরে হচ্ছে ক্লিভেজ অ্যান্ড ডেভেলপমেন্ট। ক্লিভেজ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ আ মাচ মোর ইম্পর্টেন্ট টপিক, বিকজ এমব্রায়োনিক ডেভেলপমেন্ট একটা ইম্পর্টেন্ট প্রসেস ফর দ্য অ্যানিমালস, প্লাসেন্টাল অ্যানিমালস এর ক্ষেত্রে। শুধু প্লাসেন্টাল অ্যানিমালসই না, এই ক্লিভেজ এবং যে ডেভেলপমেন্ট, এটা যে কোনো প্রাণীর ক্ষেত্রেই অনেক কি বলবো, অফ আটমোস্ট ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট। কারণ যখন একটা ডিম থেকে একটা অভিপেরাস অ্যানিমাল হোক, ডিম থেকে তার ডেভেলপমেন্ট হোক, অথবা একটা ভ্রূণ থেকে তার ডেভেলপমেন্ট হোক, দুটো ক্ষেত্রেই কিন্তু ভ্রূণীয় বিকাশ ঘটছে, এবং সেক্ষেত্রে ক্লিভেজ মানে কি, সেল একটা যে সিমালটেনিয়াস একটা সেলুলার ডিভিশন, সেলুলার ডিভিশনের মাধ্যমে একটা সেল থেকে দুইটা সেল, দুইটা সেল থেকে চারটা সেল, চারটা সেল থেকে আটটা সেল, আটটা সেল থেকে 16টা সেল হচ্ছে। এই সেলগুলো হওয়ার সময় সেলগুলো কিভাবে বিভাজিত হচ্ছে, কোন ডাইমেনশনে এবং কোন প্লেনে বিভাজিত হচ্ছে, সেই প্রসেসটাই হচ্ছে ক্লিভেজ। যে পদ্ধতিতে যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট, এককোষী জাইগোট মানে জাইগোটটা থাকবে কি একটা কোষ, সেই জাইগোটটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে বহুকোষী ভ্রূণ গঠন করবে, এবং সেই বহুকোষী ভ্রূণ গঠন করার যে প্রক্রিয়া, সেটাকেই ক্লিভেজ বা সম্ভেদ বলে। বাংলাটা কঠিন, ইংরেজিটাই সহজ, ক্লিভেজ। এই ক্লিভেজ আবার অনেক ধরনের হয়, হলোব্লাস্টিক ক্লিভেজ হয়, রেডিয়াল ক্লিভেজ হয়,
তো এই যে ডিমের কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে আবার ক্লিভেজটা কমপ্লিট হবে না ইনকমপ্লিট হবে সেটার উপর ডিপেন্ড করে, যে সম্পূর্ণ কমপ্লিট ক্লিভেজ যেটা সম্পূর্ণ ক্লিভেজ সেটাকে হলোব্লাস্টিক ক্লিভেজ বলে, আর যেটা আংশিক হয় সেটাকে মেরোব্লাস্টিক ক্লিভেজ বলে। তো এই ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে সেটাকে আবার ভেজিটেবল পোল বলে, আর যে সাইডে থাকে না সেটাকে অ্যানিমাল পোল বলে। সেগুলো টোটালি এমব্রায়োলজির টপিক। এখানে একসাথে অনেক কথা নিয়ে আসা হয়েছে জাস্ট টু জিনিসটাকে একটা প্রিসাইজ অবস্থায় নিয়ে আসার জন্য। এটা এই জন্যই গাজী আজমল স্যারের বইটা আমার পছন্দ। তো তোমরা এই ছোট ছোট টার্মগুলো, যে ক্লিভেজ কাকে বলে, হোয়াট ইজ অ্যানিমাল পোল, হোয়াট ইজ ভেজিটাল পোল, কোনটা হলোব্লাস্টিক ক্লিভেজ, কোনটা মেরোব্লাস্টিক ক্লিভেজ, এগুলো সম্পর্কে আরো বিস্তারিত যদি খুব ক্লিয়ার কনসেপ্ট নিতে চাও তাহলে তোমাদের নিজেদের একটু ঘাটতে হবে। হ্যাঁ, বইতে প্রথম চ্যাপ্টারে শুধুমাত্র ভিত্তির ক্ষেত্রে এত ডিপ লেভেলে না পড়লেও হবে। তারপর আমি যে একটু আগে বললাম না যে ক্লিভেজ যখন একটা সেল থেকে দুটা সেল হবে, দুটা সেল থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা হবে, এই সময় কিন্তু তারা কিভাবে বিভাজিত হবে এবং কোন প্লেনে বিভাজিত হবে, কোন তলে বিভাজিত হবে সেটার একটা ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে সেই তলের উপর ডিপেন্ড করে ক্লিভেজটাকে 3 ভাগে ভাগ করা হয়, বাইল্যাটারাল ক্লিভেজ এবং স্পাইরাল ক্লিভেজ। অরিও ক্লিভেজ, যেটা আমি বললাম রেডিয়াল ক্লিভেজ, সেটা হচ্ছে বিভাজন তলগুলো জাইগোটটিকে সর্বদা অরিও এবং সুষমভাবে বিভক্ত করে। এই ধরনের ক্লিভেজ আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে দেখা যায়। এটা খুবই ডিপ লেভেলের আলোচনা এমব্রায়োনিক ক্ষেত্রে। এমব্রায়োলজি যখন আমরা থার্ড ইয়ারে এমব্রায়োলজি পড়ি, ডেভেলপমেন্টাল বায়োলজি পড়ি, তখন এগুলো লাগে। এখন শুধু তোমাদের কি কয় প্রকার এগুলো জেনে নিলেই হবে। আর যেহেতু বহুপদী প্রশ্ন আসে এমসিকিউতে, এই জন্য তোমাদের একটু এই টার্মগুলো সম্পর্কে একটু ঘেটে একটু নিও ইন্টারনেট থেকে বা ইয়ে থেকে। আমি তো আলোচনা করেই দিচ্ছি, যেমন অরিও ক্লিভেজ বলতে যে সুষমভাবে বিভাজিত হয়, সব সময় রেডিয়ালি বিভাজিত হয়। তারপর দ্বিপার্শ্বীয় ক্লিভেজ মানে বায়োলেটারালি এটা বিভাজিত হবে। এই যে দেখো, বিভাজন মধ্যরেখা বরাবর অনুপ্রস্থ ভাবে ঘটে বলে 4টি করে 2টি সারির কোষ, যে এভাবে এভাবে। হ্যাঁ, তো এর ফলে দ্বিপার্শ্বীয় প্রতিসমতা দেখা যায়। যেসব প্রাণী বায়োলেটারালি সিমেট্রিক্যাল এনিম্যাল, দ্বিপার্শ্বীয় প্রতিসম সকল প্রাণীতে এই দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যায়। আমরা বায়োলেটারালি সিমেট্রিক্যাল। ওকে, তারপরে বায়োলেটারাল সিমেট্রিক্যাল কি সেটা প্রতিসম্মত পড়াশোনা আমরা জানবো। এটা তোমরা এমনিতেও জানো, বায়োলেটারাল সিমেট্রিক্যাল মানে যখন মাঝখানে প্লেন বরাবর বিভক্ত করা হয় তখন প্রত্যেকটা পার্ট সমানভাবে বিভক্ত হয়, সেটাকে কিন্তু বায়োলেটারালি সিমেট্রিক্যাল বলে, সিমেট্রি বলে। সর্পিল ক্লিভেজ, স্পাইরাল ক্লিভেজ, যেটা হচ্ছে অ্যানিলিড এবং মলাস্কা পর্বের প্রাণীদের মধ্যে সর্পিল ক্লিভেজ দেখা যায়। পর্বের প্রাণীদের ঠিক তৃতীয় বিভাজনের সময়, মানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড মাইটোসিসের সময়, এনিম্যাল পোলের ব্লাস্টোমিয়ার সহ ভেজিটাল পোলের ব্লাস্টোমিয়ার সাথে চক্রাকারে সামান্য স্থান পরিবর্তন করে। এটা এত বোঝার দরকার, এটা আসলে মুখস্থ করার অবস্থা, কারণ তোমরা এখনো ঠিক মতো জানোই না যে এনিম্যাল পোল ভেজিটাল পোল কোনটা। যে অংশে আসলে কুসুম থাকে সেটা ভেজিটাল পোল, যে প্রান্তে থাকে না সেটা এনিম্যাল পোল। তো সেই এনিম্যাল পোলের ব্লাস্টোমিয়ার হচ্ছে মিয়ার, সবসময় মনে রাখবে মিয়ার কথাটা যখন থাকবে, মিয়ার বলতে বোঝা যাবে, এবং ব্লাস্টো, হ্যাঁ, ব্লাস্ট কথাটা মানে হচ্ছে কিন্তু কোষ। এই ব্লাস্টোমিয়ার গুলো হচ্ছে ছোট ছোট কোষ, ছোট ছোট গোল গোল কোষ। ওই কোষগুলার ভেজিটাল পোলের ব্লাস্টোমিয়ার গুলোর সাথে চক্রাকারে সামান্য স্থান পরিবর্তন করে। চক্রাকারে মানে একটা সার্কুলার ইয়েতে। তো এটা আসলে এখন তোমাদের বুঝায় বলাটা আমার পক্ষে সম্ভব না, তোমরা বুঝবাও না, কারণ এটা ডেভেলপমেন্টাল বায়োলজির ব্যাপার। তোমরা এইটুকুই জেনে রাখো যে এই প্লেনের উপর ডিপেন্ড করে 3 ভাগে বিভক্ত: অরিও ক্লিভেজ বা রেডিয়াল ক্লিভেজ, বায়োলেটারাল ক্লিভেজ এবং স্পাইরাল ক্লিভেজ। এবং এইগুলো, এই ধরনের ক্লিভেজগুলো পাখি এবং তোমার রেপটাইলস, যেসব সরীসৃপ এবং বিভিন্ন ধরনের ফিশের মধ্যে এই ধরনের ক্লিভেজ দেখা যায়। আর অ্যামফিবিয়ার ক্ষেত্রে কি যেন দেখা যায়, এখানে অ্যানিলিডা, মলাস্কা বলেছে, আর্থ্রোপোডাও বলেছে, কর্ডাটাও বলেছে। অ্যামফিবিয়ার হলোপ্লাস্টিক ক্লিভেজ, সম্পূর্ণ ক্লিভেজ হয় যতটুকু জানি। এরপরে হচ্ছে ভ্রূণস্তর। ভ্রূণস্তর হচ্ছে জার্ম লেয়ার। এই যে ক্লিভেজ কথাটা আসলো, ক্লিভেজের পরবর্তী ধাপ কি? ক্লিভেজের পরবর্তীতে কিন্তু একটা ব্লাস্টোসিল গঠন করে, এবং এই ব্লাস্টোসিলটাকে ব্লাস্টোসিল মানে হচ্ছে একটা গহ্বর তৈরি করে। চারিদিকে কোষ থাকে আর মাঝখানে একটা গহ্বর থাকে, সেটাকে ব্লাস্টোসিল বলে। এটা আমাদের ডেভেলপমেন্টাল প্রসেসের একটা অংশ, একটা অংশ না, এটা একটা স্টেজ। এই স্টেজে এসে ব্লাস্টোসিলের চারিদিকে 3টা সেলের 3টা লেয়ার তৈরি হয়। এই 3টা লেয়ারকেই এই জার্ম লেয়ার বা ভ্রূণীয় স্তর বলে। এই 3টা ভ্রূণীয় স্তর থেকে আমাদের সকল অঙ্গতন্ত্রের প্রত্যেকটা জিনিস ইভলভড হয়, মানে ওখান থেকে তৈরি হয়। যেমন
আমরা জানি কি যে যেমন কি সুন্দর করে বলেই দিয়েছে, যেমন দেখো যেসব প্রাণীর যৌন প্রজনন ঘটে সেগুলোর জাইগোট ক্লিভেজ প্রক্রিয়া বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়ান নামক কোষ সৃষ্টি, একটু আগে আমি বলেছি ব্লাস্টোমিয়ানের কথা। এরপর সেগুলো সজ্জিত হয়ে প্রথমে নিরেট মরুলা, পরে ফাঁপা ব্লাস্টোলা গঠন করে এবং হচ্ছে এই যে গ্যাস্ট্রুলেশনের পরে ভিতরে একটা ব্লাস্টোসিল নামক গহ্বর তৈরি হয়। সেই গহ্বরটার চারিদিকে তিনটা ভ্রূণীয় স্তর তৈরি হয়। তিনটা ভ্রূণীয় স্তর কি কি? একটোডাম, মেসোডাম এবং এন্ডোডাম। দেখো এই যে ভিতরে যে ব্লাস্টোসিলটা দেখা যাচ্ছে, সবচেয়ে ভেতরেরটা হচ্ছে এন্ডোডাম, মাঝখানে সাদাটা হচ্ছে গিয়ে, আমি দেখি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে এই দেখো, এবং এই যে এই সাদা অংশটা হচ্ছে কি, এই সাদা অংশটা হচ্ছে মেসোডার্ম এবং সবচেয়ে বাইরেরটা হচ্ছে একটোডার্ম। এবং যেসব এই যে তিনটা লেয়ার, এই তিনটা লেয়ার সব প্রাণীর ক্ষেত্রে হয় না, কারো ক্ষেত্রে ভ্রূণীয় স্তর তিনটা হয়, কারো ক্ষেত্রে দুইটা হয়। যাদের ক্ষেত্রে ভ্রূণীয় স্তর দুইটা থাকে তাদেরকে দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল বলে, এবং যাদের ক্ষেত্রে তিনটা লেয়ার তৈরি হয় তাদেরকে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। এই ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালদের মধ্যে এই মাঝখানের লেয়ারটাতে দেখো মোজাইক করে দিয়েছে, যেটা মেসোডার্ম। আর এই দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে দেখো ডিপ্লোব্লাস্টিকদের ক্ষেত্রে মেসোডার্ম থাকে না, মেসোডার্মের জায়গা সেখানে মেসোগ্লিয়া থাকে, ওই জায়গাটা সাদা করে দেখানো হয়েছে। এই হচ্ছে আমাদের ভ্রূণীয় স্তরের উপর ডিপেন্ড করে প্রাণীরা কয় ধরনের ডিপ্লোব্লাস্টিক এবং ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিকে শুধু দুইটা লেয়ার থাকে, একটোডার্ম এবং এন্ডোডার্ম, এবং মাঝামাঝি থাকে মেসোগ্লিয়ার জায়গায়, মেসোডার্মের জায়গায় মেসোগ্লিয়া, সরি। আর ট্রিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম থাকে। অ্যাকচুয়ালি এখানে স্তর দুটি যেসব প্রাণী একদম, এই যেমন হাইড্রা একটা সেটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক প্রাণী। আর ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী কি, একটু উন্নত প্রাণীগুলো ট্রিপ্লোব্লাস্টিক, এগুলি আসলে তোমার অ্যানালিডা পর্বের প্রাণীদের থেকে ট্রিপ্লোব্লাস্টিক হওয়া শুরু করেছে ধাপ অনুযায়ী। পরিফেরা এগুলো আমরা একটু পরে পড়বো, আগে ভিত্তিগুলো শেষ করি। তো দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীর মধ্যে যে সকল পার্থক্য দেখা যায় সেই পার্থক্যগুলো বই থেকে পড়ে নিবে। একটোডার্ম, দ্বিস্তরীর ক্ষেত্রে একটোডার্ম এবং এন্ডোডার্ম থাকে, ত্রিস্তরীর ক্ষেত্রে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম থাকে, তিনটা স্তর। এবং তুলনীয় বৈশিষ্ট্য বলে দিবা যে ভ্রূণীয় স্তর এদের ক্ষেত্রে দুটো, এদের ক্ষেত্রে তিনটা মেসোগ্লিয়া এই দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে থাকে, ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে নাই। ভ্রূণ স্তরের পরিণতি, কোষগুলি টিস্যু অঙ্গ গঠন করতে পারে না, ভ্রূণ স্তরের কোষগুলি বিভিন্ন টিস্যু অঙ্গতন্ত্র গঠন করতে পারে। তো এইভাবে পরিণীয় নেমাটোসিস্ট থাকে, এক্ষেত্রে থাকে না। যখন আমরা আস্তে আস্তে আরো পড়বো ওই বিভিন্ন প্রাণীর ইয়েগুলো, যখন 9টা পর্ব যখন তোমাদের পড়া হয়ে যাবে তখন একদম মোটামুটি দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীর ব্যাপারটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, 3 নাম্বার যে পয়েন্টটা আছে যে কোষগুলো টিস্যু বা অঙ্গ গঠন করতে পারে না দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে, এটা কেন তোমাদের মনে প্রশ্ন কেন জাগছে না আমি বুঝতে পারছি না। পড়তে গেলে মনে প্রশ্ন জাগবে, এখন হয়তো তোমরা খুব দ্রুত আলোচনা করা হচ্ছে বলে তোমরা জিনিসটা ধরতে পারছো না। তো কোষগুলোর যেহেতু একটু অনুন্নত প্রাণীরা দ্বিস্তরী প্রাণী হয়, এই জন্য এখানে আসলে টিস্যু অঙ্গ গঠন করতে পারে না। আর ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে কিন্তু তারা আরো উন্নত প্রাণী হয় এবং তাদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় হয় অঙ্গ এবং তন্ত্র গঠন, এই জন্য তারা গঠন করতে পারে। তাদের ক্ষেত্রে গঠন হয়, তাদের ক্ষেত্রে আসলে প্রয়োজন হয়, এবং তাদের জেনেটিক সিকোয়েন্স, জেনেটিক কি বলবো, জেনেটিক এটাকে কি বলে, কমান্ড যেটা থাকে, হ্যাঁ জিন তো কমান্ডই করে না যে কি করতে হবে, তাদের প্রোটিন সিনথেসিসের কমান্ডটাই ওরকম থাকে। আবার পলিপ ও মেডুসা দশা, এটা কিন্তু এই ধরনের দশা কিন্তু একটু অনুন্নত প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। সো এগুলো দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে দেখা যায় না। আর দেহ গহ্বরের ক্ষেত্রে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর যেটা, সেটা শুধু দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। এর ক্ষেত্রে ত্রিস্তরী প্রাণী যে উন্নত প্রাণীর ক্ষেত্রে কিন্তু সিলোম থাকে, এবং সিলোমটার ভেতরে কিন্তু তাদের সকল ভিসেরাল অর্গানগুলি থাকে। ভিসেরাল অর্গানগুলি সিলোমের মধ্যে থাকে না। সিলোম জিনিসটা কি আসলে আমরা নেক্সট ক্লাসে সিলোম পড়বো, আজকে এত বেশি আলোচনা হয়ে যাচ্ছে আসলেই তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। সিলোম হচ্ছে বডির যে ক্যাভিটি এবং যে দেহ ত্বকের মধ্যকার যে ফাঁকা জায়গাটা, এটাকে সিলোম বলে। এটা সব প্রাণীর ক্ষেত্রে থাকে না। এখন আমি একটু কমেন্ট করি। বোর্ডে লিখে পড়ালে তো অবশ্যই আচ্ছা, আমি একটু তোমাদের কমেন্টগুলি পড়ি। স্যারের কমেন্টসের পরের গুলো। আচ্ছা আমি বুঝতেছি একটা জিনিস, আচ্ছা বুঝতে পারছি। মিরাজ খান ম্যাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ম্যাম। একটু স্লো বললে। হ্যাঁ আমি স্লো কথা বলতে পারি না, আমার আসলে একটু তাড়াতাড়ি কথা বলে আমার অভ্যাস। আর যেহেতু লাইভ ক্লাস যত তাড়াতাড়ি শেষ করা যায়, অনেক বেশি সময় নেওয়াটা আমার কাছে যুক্তিযুক্ত লাগে না, এই জন্য তাড়াতাড়ি বলছি, এই জন্য দুঃখিত। তবে
তোমরা যদি বই কিনে যখন ক্লাস থাকবে একটু বইটা নিয়ে বসো, তাহলে আমার মনে হয় যে বইয়ের সাথে মিলাই দেখবা, তাহলে তোমরা বুঝতে পারবা। ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করলে ভালো, তো একই কথা, সব লাইন ইম্পর্টেন্ট। জি ম্যাম, বুঝতে পারছি আপনার কথা। সব কমেন্ট বুঝতে, সব কি মিস করছি? কবুতরে পড়ো যে ম্যাম, একটু মুক্তজীবী। হ্যাঁ, জুম অ্যাপে ক্লাস করলে ভালো হয়, আমি জানি। এখন জুম অ্যাপে যে তোমরা ক্লাস করবা, জুম অ্যাপে কিন্তু কতজনের বেশি যেন ঢুকতে পারে না। তো আমি এরকম কোনো মিডিয়া পাচ্ছি না যেখানে আমি আমার মিটিং আইডি এবং পাসওয়ার্ডটা জানিয়ে দেবো, আমার মিটিংয়ে তোমরা একটু অ্যাটেন্ড করতে পারবা, এরকম। আর জুমে না আসলে প্রাইভেসি থাকে না, কারণ আমি কে ছাত্র কে ছাত্রী বুঝতেছি না, আমি সবাইকে এডমিট করে দিলাম আমার রুমে, এখন রুমে ঢুকে যা খুশি তাই করলো অনেকে, এই ধরনের প্রাইভেসি থাকে না। লাইভে কিন্তু যে যা খুশি এরকম স্ক্রিনের মধ্যে এসে কোনো উল্টাপাল্টা কেউ কিছু করতে পারবে না। তো সেই ক্ষেত্রে এখানে একটা প্রাইভেসি আছে। এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে যতদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান না খুলছে, আসলে এভাবে পড়া ছাড়ার কোনো উপায় নেই। আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করছি, যেমন এটাই আমার বেস্ট দেওয়া। আমি এভাবে লাইভে এসে বসা গলায় তোমাদের সাথে 1টা ঘন্টা কথা বলছি, এটাও কিন্তু কম না, এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত আমার মনে হয়। তাও আমি জুমে তোমরা যারা ক্লাস করতে চাও আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটার উপরে আবার ক্লাস নিয়ে নিব, আমার কোনো সমস্যা নাই। আমি ফ্রি থাকলে অবশ্যই ক্লাস নিয়ে নিব, তোমরা শুধু আমার সাথে যোগাযোগ করবা। আমার আইডি এখানে দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবা। এই যে আমি এখানে কমেন্টের লিংক দিয়ে দিব। আমার ছাত্রছাত্রীদের জন্য শুধু আমার একটা আইডি আছে, আমার একটা ফেসবুক আইডি আছে ছাত্রছাত্রীদের জন্য। আউটবুক বলতে ম্যাম, আউটবুক বলতে সবগুলো বই, আমাদের জীববিদ্যা 2য় পত্রের উপর শুধু যে আমাদের স্যারের, আজমল স্যারের বই আছে তা কিন্তু না, আরো কিছু বই আছে, ওই বইগুলো তোমরা একটু দেখতে পারো। আর তাছাড়া এখন তো এই যুগে, ইন্টারনেটের যুগে তুমি সার্চ দিলেই তো অনেক কিছু পাবা, আর ইয়েতেও তো অনেক কিছু আছে, ইউটিউব সার্চ দিলে অনেক কিছু পাওয়া যায়, এত কঠিন কিছু তো না। তারপর বোর্ডে লিখে পড়াতে পারলে আমিও খুশি হতাম, বোর্ডে লিখে পড়াতে পারছি না। আমি চেষ্টা করব প্রযুক্তিগতভাবে আরো কত উন্নতভাবে তোমাদের সামনে আসা যায়, সেই চেষ্টা আমি করব। কিছু তো বুঝি নাই, মাথার উপর দিয়ে যাচ্ছে। এইভাবে ক্লাস করলে আসলে এরকমই হবে, আর কিছু করার নাই। আমার বেস্ট আমি দেওয়ার চেষ্টা করছি। জুমে ক্লাস নেয়, আচ্ছা জুমেই ক্লাস নিব, অসুবিধা নাই। সবাই যদি প্রিন্স সুমন, আমার একটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের যোগাযোগ করার জন্য আমার একটা ফেসবুক আইডি আছে, সেটার লিংক আমি দিয়ে দিব, তোমরা সেখানে আমার সাথে যোগাযোগ করবে। আর জুমে ক্লাস করার ইচ্ছা যখন সবার, এত জুমেই ক্লাস নিব। তাহলে ম্যাম কিভাবে যোগাযোগ করবো? ম্যাম বইয়ের নাম প্লিজ। আরে গাজী পাবলিশার্সের যে গাজী আজমল স্যারের যে বইটা, সেটাই হচ্ছে তোমাদের বই। এত একটা মেসেঞ্জার গ্রুপ খুলেছে ফয়সাল হাসান, হ্যাঁ পাওয়া যাবে, মেসেঞ্জার গ্রুপ খুলেছি, সেখান থেকে কি আপনার হেল্প নেওয়া যাবে? বইটার নাম হচ্ছে গাজী পাবলিশার্সের গাজী আজমল স্যারের বই, তোমরা এটা কালেক্ট করে নাও। আর তারপরে কি, থ্যাঙ্কস ম্যাম। আর আপনার ওই পেজটার নাম কি যেখানে ক্লাস নেন? স্কুল অফ কন্ট্রিবিউশন, আমি লিংক দিয়ে দিব। এক্সট্রা ক্লাস তোমরা ওখানে করো, কারণ এক্সট্রা ক্লাস এই কলেজের পেজে নেওয়া সম্ভব না, ওটা ফ্রি অফ কস্ট। আমি ওখানে ফ্রি ক্লাস নিই, ফ্রি, একদম ফ্রি। ইন্টারমিডিয়েটের ক্লাস নেই, সপ্তাহে একটা ক্লাস নেই। ওখানে আসলে তোমাদের ওখানে ক্লাসটা তোমরা জয়েন করো, ওখানে আমি পড়াই দেবো বাকি কিছু। এরপর হচ্ছে এফবিটা আমার কাছে এরকম স্ট্রিমিয়ার্ডের মাধ্যমে লাইভ হয়ে ক্লাস নেওয়াটা খারাপ লাগে না, বুঝছো? আমার কাছে মনে হয় যে ভালো, ঠিক আছে, কারণ এখানে তোমাদের ইন্টারঅ্যাক্টিভ উভয়, এটা তো ক্লাস না যে সামনাসামনি তোমাদের সাথে ইন্টারাকশন হবে।
আর বই খুলে পরে যদি শুনে নাও আমি কি বলছি, তোমরা বইয়ের সাথে মিলাই নিবা আমি কি কি বললাম, সেগুলো তা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমার 1 ঘন্টা হয়ে গেছে প্রায়, অনেকক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম। আর এত আলোচনার পরও যদি আমি আমার বেস্ট দেওয়ার তো চেষ্টা করলাম, এরপরও যদি তোমাদের সমস্যা থাকে, আমার ফেসবুকের একটা পেজ আছে, লিংক আছে, আমার নিজেরও একটা পেজ আছে, ওখানে এখন পর্যন্ত আমি কোনো স্টুডেন্টদের আমার পেজের লিংক দেই নাই। আমি আমার পেজের লিংক দিয়ে দিব নিচে, আর স্কুল অফ কন্ট্রিবিউশনের লিংক দিয়ে দিব যেখানে এক্সট্রা ক্লাস আমি নেই। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর জানি না তোমাদেরকে স্ক্রোলি দেখালে ভালো হতো, স্ক্রিনশট নিয়ে রিডিং করবো এখন, বই মেমো। আচ্ছা, তোমাদের মারুফা মিলি ম্যাম প্রথম 6 পেজ স্লোলি, তোমাদের কোনো কষ্ট করা লাগবে না। আমি তোমাদের জন্য, আমি ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট আন্তরিক। আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমার কাছে 6 পেজের পিডিএফ ফরম্যাট আছে এবং এই প্রথম চ্যাপ্টারেরও পিডিএফ ফরম্যাট করা আছে। আমি 2টা চ্যাপ্টারের পিডিএফ ফরম্যাট আমি এখানেই তোমাদেরকে দিয়ে দিব। তোমরা এখান থেকে লিংক, এখান থেকে তোমাদের মেসেঞ্জার কি কোন গ্রুপ আছে আমাকে একটু লিংক দাও বা কোনোভাবে আমার সাথে যোগাযোগ করো যাদের এই 6 পেজের পিডিএফ লাগবে। আমার পেজের লিংক এবং আমার দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নাও, আমি ওখানে দিয়ে দিব লিংক দিচ্ছি। আরিয়া নভি আমি দিচ্ছি, তোমরা এরকম হয়েও না। আমি ক্লাসের লিংক, আমি আমার পেজের লিংক দিয়ে দিচ্ছি, স্কুল অফ কন্ট্রিবিউশনের লিংক দিয়ে দিচ্ছি এবং এই পিডিএফ লিংকও দিয়ে দিচ্ছি। তোমরা সব ডাউনলোড করে নাও। আজকে যেই কয়েক পেজ পড়ানো হয়েছে, যেমন দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণী পর্যন্ত, এগুলো সব পড়বা। আর ওই যে প্রথম 6 পেজ যে সব সায়েন্টিস্টদের যে প্রিলিউড যেটা আছে সেটা আমি লিংক সব দিয়ে দিচ্ছি। ক্লাস শেষ না করলে তো কিছু দিতে পারবো না, সুতরাং ভালো থাকো, সুস্থ থাকো। আর জানি না কতটুকু কাউন্সিলিং করতে পেরেছি, তোমাদের ক্লাস কতটুকু তোমাদের ভালো লেগেছে, এটাই তোমাদের সাথে আমার প্রথম ক্লাস এবং প্রাণীবিদ্যা বিভাগেরও প্রথম ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও কলেজের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। এবং তোমরা অনবরত কমেন্ট করে যাচ্ছ, আর না পড়ি, ভালো থাকো, আল্লাহ হাফেজ।